খুব শিগগিরই তোমরা এমটিএস পরীক্ষায় বসতে চলেছো। এবার এমটিএস পরীক্ষায় আর কিছু আসুক বা না আসুক, এরর ডিটেকশন কিন্তু অবশ্যই আসবে। 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু প্রতিটা শিফটে আসবে, ঠিক আছে? মাথায় ঢুকিয়ে নাও, প্রতিটা শিফটে। অর্থাৎ যারা যারা এমটিএস পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এরর ডিটেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার তোমাদের কাছে প্রশ্ন আসবে, বা তোমরা যারা জানো এরর ডিটেকশনটা কি, তাদের মাথায় প্রশ্ন আসবে, স্যার এরর ডিটেকশন আমরা কোত্থেকে করে যাব, বা কোন জায়গাগুলো থেকে বেশি আসতে পারে। তো সেই প্রশ্নের উত্তরই আজকের ক্লাসে তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র সেই জিনিসগুলোই নয় যে কোথা থেকে প্রশ্ন আসবে, কি টাইপের প্রশ্ন আসবে, কত রকমভাবে তোমাদের এরর ডিটেকশনের প্রশ্ন দিতে পারে, সমস্ত টাইপই কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে বুঝতেই পারছো আমার কথা শুনে যে আজকের ক্লাসটা তোমাকে প্রথম থেকে শেষ অবধি একদম টানা দেখতে হবে। যদি একটু স্কিপ করে যাও তাহলে সেটা তোমার দায়িত্ব, তুমি কিন্তু মিস করে যাবে। আর সামনে পরীক্ষা আছে, তোমাদের কোয়েশ্চেন যাতে না খুঁজতে হয় সেজন্য আমি প্রিভিয়াস ইয়ার ঘেটে তোমাদের জন্য কিন্তু কোয়েশ্চেন খুঁজে নিয়ে এসেছি। আজকের প্রতিটা প্রশ্নই এসএসসি এমটিএস 2024-এ আসা প্রশ্ন। তাহলে চলো দেরি না করে ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি এখানেই। দেখো, যারা পরীক্ষা দিতে যাবে তাদের কাছে এই রকম প্রশ্ন আসবে। কেন বলো তো? আমি একদম হুবহু প্রশ্ন তুলে নিয়ে এসেছি, ঠিক আছে? তোমাদের কিরকম হেডিং থাকবে, যার মানে হচ্ছে হেডিংয়ের মানেটা আমি বলে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, বা তোমাদের পরীক্ষার সময় পড়ে মানে বের করতে না হয়, তাহলে সময় চলে যাবে। হেডিংয়ের মানেটা আমি বলছি, এই যে এইখানে যে বাক্যটা দেখতে পাচ্ছ, তোমরা দেখতেই পাচ্ছ মাঝখানে মাঝখানে এরকম ভাগ করা আছে, তাই তো? এই যে এইখানে একটা স্ল্যাশ, এইখানে একটা স্ল্যাশ, এই একটা সেন্টেন্সকে ভাগ করা আছে। এবার তোমাকে বলে দিয়েছে এইখানে যে কোন পার্টে গ্রামাটিক্যাল এরর রয়েছে, গ্রামারের মিস্টেক রয়েছে, সেটা তোমাকে বের করতে হবে। আর যদি দেখো বা তোমার মনে হয় যে না কোনো পার্টেই কোনো ভুল নেই, গোটা বাক্যটা পুরোপুরি ঠিক রয়েছে, তাহলে নো এরর অপশন তোমাকে দাগাতে হবে, যেটা অপশন বিতে রয়েছে এখানে, ঠিক আছে? যেটা এইখানে অপশন বিতে রয়েছে। সবসময় অপশন বিতে থাকবে কিনা সেটা শিওর নয়। তাহলে চলো এবার বাক্যটা পড়ে নি। শি লার্নড how to play a piano when she was in class 6th। আমি এখানে দেখে নিয়েছি কোথায় ভুল আছে, বুঝতে পেরেছি। এবার আমি চলো উত্তরটা দাগাচ্ছি। অপশন ডিতে আমাদের ভুল রয়েছে। এইবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে, স্যার আপনি কি করে বুঝলেন কোথায় ভুল আছে, বা ভুলটা কি থেকে এসছে সেটা একটু আমাদের এক্সপ্লেন করে দিন। অবশ্যই করছি, একটু দাঁড়িয়ে যাও। এই যে এইখানে বলেছে শি লার্নড হাউ টু প্লে এ পিয়ানো, যখনই আমি দেখলাম একটা কোনো বাদ্যযন্ত্রের কথা লেখা রয়েছে। পিয়ানো মানে একটা বাদ্যযন্ত্র, যার ছবি তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে, যেটা অনেকটা ওই হারমোনিয়ামের মতো, অনেক যেটা আর কি, যার মধ্যে অনেক কি থাকে, যেটাকে বলে কিবোর্ড বা হারমোনিয়ামের মতো, যেটা বাজাতে হয়। তো এইবারে যে পিয়ানো যখন আমি বাদ্যযন্ত্র দেখলাম, আমি দেখলাম যে তার আগে কি আছে, তার আগে দেখলাম আমি এ আছে। কিন্তু সবসময় এটা মাথায় রাখবে যে কোনো বাদ্যযন্ত্রের নাম যদি কোনো বাক্যের মধ্যে আসে, সবসময় যে কোনো বাদ্যযন্ত্র হতে পারে, সেটা পিয়ানো হতে পারে, হারমোনিয়াম হতে পারে, বাঁশি হতে পারে, তবলা হতে পারে, গিটার হতে পারে, যা খুশি হতে পারে, সমস্ত বাদ্যযন্ত্রের নামের আগে কিন্তু যে আর্টিকেলটা বসবে সেটা হচ্ছে দা, এ অথবা অ্যান কোনো কিছু বসবে না। তাহলে আমি এখান থেকেই পেয়ে গেলাম যে এইখানে হতো দা পিয়ানো, হাউ টু প্লে দা পিয়ানো, এখানে এ হবে না। বোঝা গেছে? তাহলে এইখানে আমি বুঝতে পারলাম যে ভুলটা এইখানে রয়েছে। তাহলে এখান থেকে তোমাকে কি বুঝতে হবে, যে তোমাকে আর্টিকেলটা খুব ভালো করে পড়ে যেতে হবে, আর্টিকেলটা খুব ভালো করে শিখতে হবে। আর তোমার যদি আর্টিকেলের বেসিক কনসেপ্টই ক্লিয়ার না থাকে, তাহলে আমি বলবো এই যে চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো, এই চ্যানেলে একটা প্লেলিস্ট করা আছে, ইংলিশ নিউ বা লেটেস্ট 2025 ভিডিও বলে, বা সেখানে যাবে, সেখানে দেখবে আর্টিকেলের ভিডিওটা রয়েছে, ঠিক আছে? চলো এবার নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। বলেছে শি ইজ স্টাডিং দ্য মেডিসিন অ্যাট ইউনিভার্সিটি টু বিকাম এ ডক্টর। মেডিসিন মানে হচ্ছে কি? মেডিসিন মানে এখানে ওষুধ, অ্যাকচুয়ালি এখানে মানে ঔষধি বিদ্যা আর কি, ঠিক আছে? মেডিসিনটা পড়ছে টু বিকাম এ ডক্টর। বোঝা গেছে? মেডিসিন পড়ছে মানে ঔষধি বিদ্যা। এইবার আমি এখানে দেখেও বুঝে গেলাম যে কোথায় ভুল আছে। এইখানে আমি অপশন সি দাগালাম, অপশন সিতে ভুল আছে, অপশন সি দাগালাম, অপশন সিতে ভুল আছে। এইখানে আপনি কি করে বুঝলেন স্যার অপশন সিতে ভুল আছে, অপশন সিটা কেন দাগালেন? আমি বলবো
যে এইখানে মেডিসিন, এইখানে হচ্ছে শি ইজ স্টাডিং, স্টাডিং মানে পড়াশোনা করছে, স্টাডিং মানে পড়াশোনা করছে, তো স্টাডিং কি মেডিসিনটা কি হয়ে যাচ্ছে, তাহলে একটা সাবজেক্ট, তাহলে একটা সাবজেক্ট, তাই না, সাবজেক্ট। আর কোন সাবজেক্টের আগে কখনোই কোনো আর্টিকেল বসবে না, এ এবং অ্যান তো বসবেই না, দাও এবং বসবে না, দাও বসবে না এমনকি, ঠিক আছে। সে সাবজেক্ট যা কিছু হতে পারে, ম্যাথস হতে পারে, ফিজিক্স হতে পারে, ইংলিশ হতে পারে, সায়েন্সের অন্য কোনো কেমিস্ট্রি বা বায়োলজি, যা খুশি সাবজেক্ট যা খুশি হতে পারে, কিন্তু তার আগে কখনো কোনো আর্টিকেল বসবে না। এইখানে এই যে দা কথাটা দিয়েছে এখানে, এইখানে এই দা কথাটাই কিন্তু ভুল রয়েছে। তার মানে এখানেও তোমরা বুঝতে পারলে যে এটাও কিন্তু হচ্ছে আর্টিকেলের প্রশ্ন, তার মানে তোমাকে আর্টিকেলটা খুব ভালো করে শিখতে হবে। কি মনে হচ্ছে যে এটুকু শিখলাম চাকরি পেয়ে গেলাম? না, তোমাকে কিন্তু পুরো বিষয়টা বিশদে জানতে হবে। আর জানতে গেলে অবশ্যই যে কোনো একটা আমাদের কোর্সে এনরোল হতে হবে। তোমরা বলে স্যার দাঁড়ান দাঁড়ান, আপনি কি জোর করে আমাদের কোর্সে ভর্তি করাতে চাইছেন? কেন ভর্তি হবো আপনাদের কোর্সে সেটা তো বলুন আগে। অবশ্যই বলবো, তবে তার আগে জানিয়ে দিই যে কোর্সে এনরোল হতে গেলে তোমাকে প্রথমে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এইবার তোমাদের প্রশ্নের উত্তরে আসি যে আমাদের কোর্সে এমন কি হাতি ঘোড়া আছে যেটা তুমি অন্য কোথাও পাবে না। তোমাকে একদম বেসিক থেকে হাতে ধরে শেখানো হবে, একদম মোদ্দা কথা বললাম, পাতি কথা। তোমাদের যদি কোনো সাবজেক্টে কাঁচা হও, তুমি তোমার ভয় থাকে, সে ভয় কাটানোর দায়িত্ব হচ্ছে আমাদের, এবং ভয় কাটিয়ে তোমাকে চাকরি পাবো এটুকু গ্যারান্টি। সেরকমভাবেই সেই টেকনিকেই কিন্তু পড়ানো হবে, সেই কনসেপ্ট এবং ট্রিক্সের মাধ্যমে। এছাড়াও যেটা এক্সট্রা পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ ফ্রিতে, ফ্রি পিডিএফ পাচ্ছ ক্লাসের সঙ্গে সঙ্গে, এবং 2 বছরের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, সেটা অত্যন্ত কম দামে। কত কম দামে, কত স্পেশাল অফার, কত ছাড় আছে, সমস্ত কিছু জানার জন্য এবং কীভাবে কোর্সে এনরোল হবে সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নম্বর 8961997944-এ কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। জানতে চাও কোন কোন কোর্স রয়েছে? দেখে নাও একটু। আমাদের এসএসসির জন্য, পুলিশের জন্য, রেলের জন্য, ডাব্লিউবি এসএসসির জন্য কিন্তু আলাদা আলাদা টার্গেটেড কোর্স রয়েছে। এছাড়াও সাবজেক্ট ওয়াইজ কোর্স রয়েছে। তোমার যদি নির্দিষ্ট কোনো সাবজেক্টে দুর্বলতা থাকে তুমি সেই কোর্সটা নিতে পারো। আমি তো বলবো বাবা, কম্বোটা নিলে তুমি কিন্তু অনেক কম টাকায় সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ। এবার তোমাদের উপর ছাড়লাম, তোমরা যে কোর্সটা নিতে চাও তোমরা বুঝে একটু নিয়ে নেবে। চলো এবার ক্লাসে ফিরছি। নেক্সট, অ্যান ইউক্যালিপটাস ট্রি। এইটা হচ্ছে ইউক্যালিপটাস ট্রি in my backyard acts as a landmark for many to reach my house. যারা অনলাইনে কোনো কিছু অর্ডার করো বা অনলাইন থেকে জিনিস কেনার অভ্যাস রয়েছে তাদের কাছে ল্যান্ডমার্ক শব্দটা অত্যন্ত পরিচিত একটা শব্দ। এখন সবাই আমরা অনলাইনে জিনিসপত্র কিনি, ল্যান্ডমার্ক মানে হচ্ছে জানি, মানে হচ্ছে এমন কোনো জিনিস বা এমন কোনো জায়গা বা এমন কোনো একটা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট, সেটা ক্লাব হতে পারে, স্কুল হতে পারে, পুলিশ স্টেশন হতে পারে, মন্দির হতে পারে, অনেক কিছু হতে পারে, যেটা দেখে তুমি বলতে পারবে হ্যাঁ এই যে বড় জায়গাটা রয়েছে যেটা সবাই চেনে, এইটার ডান পাশ দিয়ে গেলে আমার বাড়ি, বা এটার বাঁ পাশের রাস্তাটাই বাড়ি, বা এর সামনে আমার বাড়ি বা পিছনেই আমার বাড়ি। এটা তোমরা একটা ল্যান্ডমার্ক সেটাকে আমরা বলতে পারি, যেটা দেখে আমি কোনো অ্যাড্রেস বা কোনো ঠিকানাকে লোকেট করতে পারি, চিনতে পারি। তো এইবার এইখানে কোথায় ভুল আছে? অ্যান ইউক্যালিপটাস ট্রি ইন মাই ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ড মানে হচ্ছে পেছনের যে উঠোন আর কি, পেছনের যে জায়গা। এবার তোমরা বুঝতে পারছো যে স্যার প্রথম দুটো কোয়েশ্চেন আর্টিকেলের ভুল ছিল, এখানেও কি আর্টিকেলের ভুল আছে? তোমরা দেখবে যে ইউক্যালিপটাস ইউ দিয়ে শুরু হয়েছে, ই হচ্ছে একটা ভাওয়েল। আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি AEIOU, এই 5টা লেটার হচ্ছে ভাওয়েল, এবং এই সমস্ত লেটার দিয়ে যদি কোনো ইংরেজি শব্দ তৈরি হয় তাহলে তার আগে অবশ্যই অ্যান বসবে, এ বসবে না, তাই তো ছোটবেলা থেকে শিখে এসেছি। কিন্তু এই ধারণাটা ভুল, ঠিক নয় পুরোপুরি। আর্টিকেলে আমাদের উচ্চারণের উপর জোর দিতে হবে, যদি কোনো ইংরেজি শব্দের উচ্চারণের শুরুটা স্বরবর্ণের মতো হয় তাহলেই আমরা অ্যান বসাবো, আর যদি ব্যঞ্জন বর্ণের মতো হয় তাহলে আমরা এ বসাবো। ঠিক আছে, আমি বলছি বারবার, এই যে এখানে প্লে লিস্টে যাবে সেখানে কিন্তু আর্টিকেলের ক্লাসটা রয়েছে, তোমরা ভালো করে শিখতে পারবে। এই যে এইবার অনেকে বলবে স্যার ইউক্যালিপটাস বানান তো হর্ষই দিয়ে শুরু, ইউক্যালিপটাস বানান তো হর্ষই দিয়ে শুরু, অনেকেই বলবে হর্ষই দিয়ে শুরু। স্যার হর্ষই তো স্বরবর্ণের অংশ, কারণ আমরা কি জানি অ হর্ষই দীর্ঘ এগুলো হচ্ছে স্বরবর্ণ, ক খ গ ঘ উম এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে এইখানে স্যার তার আগে তো অ্যান বসেছে, তার মানে তো এটা ঠিক আছে, এখানে কোনো আর্টিকেলের ভুল নেই।
আমি বলবো যে আর্টিকেল শিখলে সবসময় উচ্চারণের উপর জোর দিতে হবে, বানানের উপর নয়। আমরা কিন্তু উচ্চারণ করছি এটাকে ইউক্যালিপটাস, আমরা কিন্তু ইউক্যালিপটাস বলছি না, উচ্চারণের শুরুতে আসছে ইউ নয়, কিন্তু ইউক্যালিপটাস নয়, ইউক্যালিপটাস, অর্থাৎ উচ্চারণটা হচ্ছে অন্ত্যেষ্টিয় রস্যুর মতো। এইবার অন্ত্যেষ্টিয় রস্যু, অন্ত্যেষ্টিয় কিসের অংশ? অন্ত্যেষ্টিয় হচ্ছে ব্যঞ্জন বর্ণের অংশ, সেই জন্য এইখানে কিন্তু অ্যান হবে না, এখানে হবে এ। A eucalyptus tree in my backyard acts as a landmark for many to reach my house। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে এইখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন, এইখানে অপশন ডি কারেক্ট অপশন, এখানে হচ্ছে আর্টিকেলের ভুল। তার মানে তোমরা বুঝতে পারছো যে আর্টিকেলটা খুব ভালো করে পড়তে হবে আগামী এমটিএস পরীক্ষার জন্য। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন দেখে নে কি বলেছে, শি ওয়াজ অ্যামেজড বাই দ্য ইউনিক আর্কিটেকচার। অ্যামেজড মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া, আশ্চর্য হয়ে যাওয়া, আশ্চর্য হয়ে যাওয়া। এবার যখনই আমি অ্যামেজড শব্দটা দেখে নিয়েছি না, যখনই আমি অ্যামেজড শব্দটা দেখে নিয়েছি তখন আমার মাথায় চট করে ঢুকে গেছে যে অ্যামেজডের পরে একটা প্রিপোজিশনই বসতে পারে, অন্য কোনো প্রিপোজিশন বসতে পারে না। ঠিক আছে, একটা প্রিপোজিশনই বসতে পারে। কি প্রিপোজিশন বসতে পারে সেটা পরে বলছি, কিন্তু এইখানে সেই প্রিপোজিশনটা বসে নেই, এখানে ভুল প্রিপোজিশন বসে আছে, ভুল প্রিপোজিশন বসে আছে এইখানে। তাহলে এইখানে কোন পার্টে ভুলটা রয়েছে, কোনটা আমার সঠিক উত্তর হবে? অপশন বি, শি ওয়াজ অ্যামেজড বাই, শি ওয়াজ অ্যামেজড বাই। ঠিক আছে, অ্যামেজড এর পরে কখনো বাই হয় না। ঠিক আছে, অ্যামেজড আশ্চর্য হয়ে যাওয়া, এরপরে সবসময় মাথায় রাখবে যে অ্যামেজড অ্যাট, অ্যামেজড অ্যাট, কোনো কিছু দেখে, কোনো কিছুর দিকে তাকিয়ে আমরা অবাক হয়ে যাই। ঠিক আছে, সেই জন্য সবসময় অ্যামেজডের পরে অ্যাট বসে, অ্যামেজড অ্যাট। ঠিক আছে, অ্যামেজড বাই নয়। তো তোমাদের মাথায় আসতে পারে স্যার এখানে তো একটা প্রিপোজিশনের ভুল আমরা দেখতে পেলাম, তার মানে প্রিপোজিশনটা খুব ভালো করে পড়তে হবে। অবশ্যই ভালো করে পড়তে হবে, এবং শুধু এটা প্রিপোজিশন নয়, এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। অর্থাৎ আমি বললাম যে অ্যামেজের পরে বা অ্যামেজডের পরে একটাই প্রিপোজিশন বসতে পারে, সেটা হচ্ছে অ্যাট, একদম ফিক্সড। এই ফিক্সড প্রিপোজিশনগুলোই আমাদের খুব ভালো করে জানতে হবে। আর তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ স্যার আমাদের একটা ফিক্সড প্রিপোজিশন নিয়ে আলাদা করে ক্লাস করান যাতে আমরা বুঝতে পারি বা প্র্যাকটিস করতে পারি যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমি চলে যাচ্ছি আমার নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, শি অফেন গোজ ফর এ ওয়াক উইথ হার ডগ ইন দ্য নাইট, ইন দ্য নাইট। এবার এখানে নাইটের একটা আলাদা গল্প আছে, এখানে নাইটের একটা গল্প আছে। নাইটের আগে ইনও হতে পারে, মানে ইন দাও হতে পারে, আবার অ্যাটও হতে পারে। তা অ্যাট আমরা কখন বসাই, যখন নাইটের কোনো স্বাভাবিক ঘটনা আমরা বলে থাকি। যেমন ধরো প্রতিদিন রাত্রিবেলায় আমরা চাঁদ দেখতে পাই, এটা একটা স্বাভাবিক ঘটনা, মানে প্রতিদিনই দেখতে পাই, এটা রাত্রিবেলা হলেই আমরা চাঁদটাকে দেখতে পাই আকাশে, এটা একটা স্বাভাবিক ঘটনা। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি উই ক্যান সি দ্য মুন অ্যাট নাইট। এইবার যদি কোনো বিশেষ রাত্রির কথা বলে দেয়, যদি কোনো নির্দিষ্ট রাত্রির কথা বলে দেয়, যেমন ধরো আমি উদাহরণ দিচ্ছি যে আই ওয়াজ কামিং হোম, আই ওয়াজ কামিং হোম ইন দ্য নাইট, ইন দ্য নাইট ওয়েন দ্য ক্রাইম হ্যাপেন্ড। ঠিক আছে, তখন কিন্তু আমরা অ্যাড বসালাম না, তখন আমি ইন বসালাম। ঠিক আছে, তাহলে এখানে বাক্যটা দিয়েছে দেখো, শি অফেন গোজ ফর এ ওয়াক। এই অফেন কথাটার মানে হচ্ছে প্রায়ই যায়, তা প্রায় তার কুকুরকে নিয়ে হাঁটতে বেরোয়। তা তোমরা এখানে দেখে কি বুঝতে পারছো, প্রায় তার কুকুরকে নিয়ে হাঁটতে বেরোয়, এখানে কোনো নির্দিষ্ট রাত্রির কথা বলেছে কি, এখানে কোনো নির্দিষ্ট রাতের কথা বলেছে কি, যে রাত্রে ক্রাইমটা হয়েছিল, বা যে রাত্রে ফাংশন ছিল, বা যে রাত্রে কোনো অনুষ্ঠান ছিল, কোনো এরকম নির্দিষ্ট রাতের কথা কি বলা হয়েছে, মেনশন করা হয়েছে? না, হয়নি। তাহলে এইখানে আমরা কিন্তু ইন দ্য নাইট করতেই পারবো না, এইখানে আমরা কিন্তু ইন দ্য নাইট করতেই পারবো না, এইখানে আমাকে করতে হবে অ্যাট নাইট, এখানে আমাকে করতে হবে অ্যাট নাইট।
বোঝা গেছে? তাহলে এই হচ্ছে ব্যাপার স্যাপার, এইরকম ভাবে কিন্তু ভুলগুলো আসবে। এই জায়গাগুলো, এই কনসেপ্টগুলো, যে কনসেপ্টগুলো আমি বলছি তোমাকে ক্লাসের মধ্যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসসি, শুধুমাত্র এমটিএস তো নয়, এসএসসি যে কোনো পরীক্ষার জন্য তোমরা ভালো করে কিন্তু প্রস্তুত হয়ে যাও। তাহলে এইখানে অপশান এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান। নেক্সট, এত বড় একটা সেন্টেন্স, একটা বাক্য, ঠিক আছে, তবে এইটাই আমরা একটু পরে আসব। নেক্সট আমরা একটু দেখে নিই যে অন্যরকম কি রয়েছে। বলেছে মাই কাজিন থিংস দ্যাট ইংলিশ ইজ ডিফিকাল্ট দ্যান আদার সাবজেক্টস। ডিফিকাল্ট দ্যান আদার সাবজেক্টস, এইবার দ্যান যখনই থাকবে না তখন সবসময় জানবে যে একটা তুলনা বোঝানো হচ্ছে। তুলনা কি বোঝানো হচ্ছে? তুলনা বোঝানো হচ্ছে, তুলনা করা। আর এই টাইপের প্রশ্ন মানে প্রচুর আসে, রিপিটেডলি আসে এমটিএস পরীক্ষার ক্ষেত্রে, আমি বিশেষ করে দেখেছি। তা দেন মানে তুলনা বোঝায়, তা দেনের আগে যে অ্যাডজেক্টিভটা থাকবে, হয় তার আগে মোর এই কথাটা বসবে, আর না হয় সেই অ্যাডজেক্টিভটার পরে ই আর এই কথাটা যুক্ত হবে। ই আর মাথায় থাকবে, হয় কোনো অ্যাডজেক্টিভের আগে মোর কথাটা বসবে, আর না হয় কোনো অ্যাডজেক্টিভের পরে ই আর কথাটা যুক্ত থাকবে। তাহলে এখানে আমি দেন দেখলাম, তার আগের ওয়ার্ডটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সবসময় মাথায় রাখবে যে অ্যাডজেক্টিভ কীভাবে চিনবো, এই ধরনের বাক্যে দেনের আগেরটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আগে কি এখানে মোর আছে? আমি দেখলাম নেই। বা অ্যাডজেক্টিভের সঙ্গে ই আর, শেষে ই আর কথাটা কি যুক্ত আছে, মানে ডিফিকাল্টার কি আছে, বা মোর ডিফিকাল্ট এরকম কিছু কি আছে? দেখলাম নেই। তো তোমরাও কিন্তু এরকমভাবে দেখবে, চেক করে নেবে, ঠিক আছে? দেন যদি বাক্যের মধ্যে থাকে, কোনো বাক্যের মধ্যে থাকে, তাহলে ঠিক তার আগের শব্দটা দেখবে, সেই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভের সঙ্গে অবশ্যই কিন্তু লাস্টে ইয়ার যুক্ত থাকবে, অথবা সেই অ্যাডজেক্টিভের আগে মোর এই কথাটা যুক্ত থাকবে, না হলে কিন্তু সেই বাক্যটা সঠিক নয়। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঠিক সেই জিনিসটাই হয়েছে। তার মানে এইখানে এই পার্টে ভুল আছে, ইংলিশ ইজ ডিফিকাল্ট, এই পার্টে কিন্তু ভুলটা রয়েছে। বোঝা গেছে? আর তোমরা যদি চাও যে স্যার কোন অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যুক্ত হয় আর কোন অ্যাডজেক্টিভের আগে মোর যুক্ত হয় তুলনা বোঝানোর জন্য, সেটা আমাদেরকে একটু করিয়ে দিলে ভালো হয়। তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। মাচ অফ দ্য বিউটি অ্যান্ড গ্লোরি অফ লাইফ হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, এই মাছ কথাটা তোমরা হয়তো অনেক শুনেছো। মাছ এই কথাটার মানে হচ্ছে অনেক, আবার মেনি এই কথাটার মানেও হচ্ছে অনেক, একই মানে দুটোর। তাহলে ইংলিশের ক্ষেত্রে, বাংলায় তো একটাই শব্দ আমরা ইউজ করি অনেক, ইংলিশের ক্ষেত্রে দুটো শব্দ করার মানে কি? মানে হচ্ছে এই মাছ কথাটা আমরা পরিমাণে অনেক বোঝাতে ব্যবহার করি। মানে যে সমস্ত জিনিস গোনা যায় না, পরিমাপ করা যায়। যেমন আমি বলছি, উদাহরণ দিচ্ছি, একদম দেখবে দোকানে গিয়ে আমরা কি বলি, দাদা 1 কিলো চিনি দিন, 1 কিলো চিনি দিন। তার মানে কি, চিনিকে আমরা বলি এরকম, স্যার একটা চিনি দিন, বা দাদা একটা চিনি দিন, দুটো চিনি দিন, এরকম কি বলি? আমরা বলি না, কিন্তু আমরা বলি 1 কিলো চিনি দিন। তার মানে ওটা গোনা যায় না, মাপা যায়। তো এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে অনেক এই কথাটা ব্যবহার করতে আমরা ইংলিশের মাছ এই শব্দটা ইউজ করি অনেক বোঝাতে। তাহলে মাচ অফ দ্য বিউটি অ্যান্ড গ্লোরি, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, গ্লোরি মানে হচ্ছে ঐতিহ্য বা গর্বের বিষয়, গৌরব, তা সেগুলোকে গোনা যায় না, সেই জন্য এখানে মাছ বলেছে। এবার একটা কথা মাথায় রাখবে যে যখন দেখবে আমরা কোনো কিছু সংখ্যায় গুনতে পারছি না, যে সমস্ত জিনিসগুলো আনকাউন্টেবল হয় সেগুলো হচ্ছে সবসময় এক বচন। যেগুলোকে আমরা গুনতে পারি না 1 2 করে, সেটা হয়ে যায় সবসময় এক বচন, সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে কখনো যদি কোনো বাক্য সিঙ্গুলার হবে বা বাক্যের শুরুতে কোনো সিঙ্গুলার সাবজেক্ট থাকে, সেইখানে কোনো তারপরে ভার্ব বলো বা কোনো প্রোনাউন বলো, সেটা কখনো প্লুরাল বসবে না। তো এইখানে কোথায় ভুল আছে? অপশন ডিতে। অপশন ডিতে কি ভুল আছে? এই যে হ্যাভ কথাটা সাধারণভাবে প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, বা প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, বা প্লুরাল সাবজেক্টের সঙ্গে ব্যবহৃত হয়, ঠিক আছে? হ্যাভ কথাটা যেখানে যেহেতু আমরা গুনতে পারলাম না, মাপতে পারছি, তো মাপা মানে হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার যদি বাক্য হয় তাহলে তার ভার্বও সিঙ্গুলার হতে হবে। এর পরিবর্তে তাহলে কি বসবে? তোমাদের মাথায় প্রশ্ন আসবে, এর পরিবর্তে বসবে হচ্ছে হ্যাজ। বোঝা গেছে?
নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলেছে? ইট ইজ এ কমন পারসেপশন, কমন মানে হচ্ছে সাধারণ, পারসেপশন মানে হচ্ছে ধারণা, দ্যাট দ্য রিচ সামটাইমস ডেসপাইজ পুয়ার। ডেসপাইজ কথাটার মানে হচ্ছে ঠাট্টা করা, অবজ্ঞা করা, ঠাট্টা করা বা অবজ্ঞা করা। এটা একটা সাধারণ ধারণা যে দ্য রিচ, এবার এখানে একটা মজা আছে, এই যে রিচ এই কথাটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কিন্তু আর্টিকেল বসে সাধারণত নাউনের আগে, আর্টিকেল বসে সাধারণত নাউনের আগে। তাহলে এখানে অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল কেন বসলো হঠাৎ করে? এখানে কি নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে? না। দেখো এইখানে রিচ কথাটার আগে বা কোনো অ্যাডজেক্টিভের আগে যদি দা আর্টিকেলটা দেখতে পাও, তার মানে সেই সমস্ত লোকজনকে একসঙ্গে বোঝাচ্ছে, সমস্ত শ্রেণীটাকে বোঝাচ্ছে। মানে এইখানে দা রিচ মানে পৃথিবীর সমস্ত ধনী শ্রেণীর মানুষদেরকে এখানে বোঝানো হচ্ছে। তাহলে এইখানে ডেসপাইজ পুয়ার, তা ডেসপাইজ পুয়ার, পুয়ার মানে কি? পুয়ার মানে তো গরিব, গরিবটা কি? এটাও একটা অ্যাডজেক্টিভ। যদি ধনী মানে রিচ যদি একটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে অপোজিট হচ্ছে পুয়ার, তাহলে এটাও তো একটা অ্যাডজেক্টিভ, এটাও তো একটা অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভ তো এমনি এমনি বাক্যে বসবে না, তাহলে এরপরে তো একটা নাউন চাই। তা নাউন তো এখানে আমরা বুঝতে পারবো না, এখানে তো তুলনা করা হচ্ছে, দ্য রিচ সামটাইমস ডেসপাইজ পুয়ার। ডেসপাইজ মানে হচ্ছে ঠাট্টা করে, তাহলে এখানে কাদের নিয়ে ঠাট্টা করে? কোনো একজন মানুষকে নিয়ে ঠাট্টা করছে কি? এ পুয়ার ম্যান বা এ পুয়ার ওম্যানকে নিয়ে কি ঠাট্টা করছে? না, এইখানে বলেছে যে সমস্ত দরিদ্র জাতিকে নিয়ে ঠাট্টা করে। ঠিক আছে, এখানে গোটা জাতিটাকেই বোঝাচ্ছে বা গোটা দরিদ্র শ্রেণীটাকেই বোঝাচ্ছে বা গোটা দরিদ্র শ্রেণীর মানুষদেরকেই বোঝানো হচ্ছে। সেই জন্য এইখানে যখন পুরো সমস্ত ধনী শ্রেণীর মানুষদেরকে বোঝানোর জন্য এই রিচ অ্যাডজেক্টিভটার আগে দা বসছে, ঠিক এই পুয়ার অ্যাডজেক্টিভটার আগেও কিন্তু এখানে দা বসবে। তার মানে ইট ইজ এ কমন পারসেপশন দ্যাট দ্য রিচ সামটাইমস ডেসপাইজ দ্য পুয়ার, ডেসপাইজ দ্য পুয়ার কি হবে কিন্তু। ঠিক আছে, তাহলে এইখানে অপশন সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশন। বোঝা গেছে? অপশন সি কারেক্ট অপশন, বোঝা গেছে? যেহেতু পুরো শ্রেণীটাকে বোঝাচ্ছে ধনী শ্রেণী, ঠিক একই রকম ভাবে দরিদ্র শ্রেণীও সমস্তকে বোঝাতে হবে। নেক্সট, হি সিংস গুড অ্যামং অল দ্য কন্টেস্টেন্টস। এখানে একটা জিনিস বলে রাখি, এই বাংলা আমরা বলি না যে ভালো, এক্ষেত্রেও ইংলিশে দুটো শব্দ আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, কি জ্বালা রে বাবা, ইংলিশে কি জ্বালা। একটা হচ্ছে গুড, একটা হচ্ছে ওয়েল। তাই ভালো বাংলায় যখন আমরা ভালো বলছি, ইংলিশে দুটো কথা আসছে কোত্থেকে? অ্যাকচুয়ালি ভালো, এই যে গুড এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আমরা যদি কাউকে কারো গুণ বোঝাই, তখন আমরা ভালো কথাটা ইউজ করি, সে একটা ভালো ছেলে, সে হয় একটা ভালো ছেলে। মানে বাক্যে কোনো কাজ বোঝাচ্ছে না, শুধুমাত্র কারো একটা ভালো গুণ বোঝাচ্ছি বা ভালো গুণের কথা বলছি। কিন্তু বাক্যে কোনো কাজ বোঝালে এবং কেউ কোনো কাজ খুব ভালো করে করলে, তখন সেখানে কিন্তু আমরা আর গুড কথাটা ইউজ করতে পারবো না, তখন আমাকে ওয়েল কথাটা ইউজ করতে হবে, WELL। এইখানে কি বলেছে? হি সিংস, সে গান করে, গুড, তার মানে এখানে বুঝতে পারছো এখানে কি বোঝাতে চেয়েছে? সে ভালো গান করে। তা গান করে এটা তো একটা ভার্ব, ক্রিয়াপদ, কাজ হচ্ছে। তো এইখানে কি আমরা গুড বসাতে পারবো? উত্তর হচ্ছে না, গুডটা এখানে বসাতে পারবো না। এখানে কোনো একটা কাজ ভালো করে করছে, সেই জন্য আমরা এখানে আর গুডটা বসাতে পারবো না। এইখানে আমাকে কি বসাতে হবে? এইখানে আমাকে বসাতে হবে ওয়েল। কি বসাতে হবে? ওয়েল। এটা মাথায় রাখবে, যখন বাংলায় আমরা বলছি কেউ কোনো কাজ ভালো করে করছে, সেক্ষেত্রে ইংলিশে আমরা ওয়েল বসাচ্ছি। আর যদি আমরা বলছি কাউকে ভালো ছেলে, মানে ভালো বলতে কারো দোষ, দোষ তো নয়, গুণ বোঝাচ্ছি যে সে ভালো, কোনো কাজ বোঝাচ্ছে না বা কাজ ভালো করে করেছে সেটা বোঝাচ্ছে না, জাস্ট বোঝাচ্ছে সে ভালো ছেলে বা সে ভালো মেয়ে, বা এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ, এই খাবারটা ভালো, এই খাবারটা খারাপ, তখন আমরা কিন্তু গুড বসাবো। কিন্তু এইখানে তো গুড বসবে না, মানে এখানে বলে দিয়েছে হি সিংস, মানে হচ্ছে সে গান করে, সিংস ভার্ব ক্রিয়াপদ, তাহলে এখানে হবে ওয়েল, হি সিংস ওয়েল। তাহলে ভুল আমাদের কোন পার্টে রয়েছে? ভুল হচ্ছে অপশন বি। ঠিক আছে, পরীক্ষায় এরকম ভাবে কিন্তু অপশনগুলো দিয়ে দেবে। ঠিক, নেক্সট, দ্য বয় পারফর্মড। পারফর্ম মানে হচ্ছে পারফর্ম করেছে, সেটা যে কোনো কিছু হতে পারে, করে দেখিয়েছে। পারফর্ম মানে হচ্ছে করে দেখিয়েছে কোনো কিছু,
পারফর্ম করা মানে করে দেখিয়েছে, মানে বুঝতেই পারছো এইখানে আবার ভার্বের ব্যাপার আসছে। তার মানে কি, দ্য বয় পারফর্মড এক্সট্রিমলি গুড। বুঝতে পেরে গেছো আশা করি যে কোথায় ভুলটা রয়েছে, তোমাদের আলাদা করে বলতে হচ্ছে না। এই কোশ্চেনটার উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে কোন পার্টে ভুল রয়েছে বা কোন অপশনে ভুল রয়েছে, এ, বি, সি নাকি ডি, কোনটা হবে কারেক্ট অপশন তোমরা আমাকে জানাবে। আমি চলে যাচ্ছি আবার নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ অ্যান এরর উইথ রেসপেক্ট টু দ্য ইউজ অফ প্রেজেন্ট টেন্স। এইবার এই যে টেন্সের প্রশ্ন চলে আসলো, মানে তোমাকে এরকমও কোশ্চেন দিয়ে দেবে যেখানে তোমাকে ডিরেক্টলি বলে দেবে যে কোন বাক্যটায় টেন্সের ভুল আছে সেটা তোমাকে বার করতে হবে, সেটা বলো। এই টাইপের প্রশ্নও দিয়ে দিতে পারে। এইবার তার জন্য তোমাকে টেন্সটা ভালো করে শিখতে হবে। এবার টেন্সের যে খুঁটিনাটি বিষয় সেটার জন্য আমি আলাদা করে ভিডিও একটা বানাবো, ডিটেলসে বানাবো। কিন্তু তোমরা যদি চাও, যদি কমেন্টে বলো, কমেন্টে জানাও আমাকে যে হ্যাঁ স্যার টেন্সের বিষয়ে এরকম একটা খুঁটিনাটি ভিডিও আমাদের অবশ্যই চাই, তাহলে অবশ্যই কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাই আজকের ক্লাসটা এইটুকুই। তোমরা তোমাদের জন্য বা তোমাদেরকে যেটুকু বললাম আগামী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু সেগুলো ভালো করে মাথায় রাখো এবং এখন থেকেই রিভাইজ করার চেষ্টা করো। তাহলে চলো সবাইকে আজকের মতো টাটা, গুড বাই, টেক কেয়ার এবং জয় হিন্দ।